আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। মোদীর মন্ত্রিসভায় বাংলার থাকবেন কারা? শিকে ছিঁড়বে শান্তনু ঠাকুরের মন্ত্রিসভায় কি ঠাঁই হতে পারে জয়ন্ত রায়ের? কতজন পূর্ণমন্ত্রী পাবে বাংলা, সেই প্রশ্নই কিন্তু এখন উঠছে। অবশ্যই যে বাংলা থেকে কতজন মন্ত্রী সেখানে পূর্ণমন্ত্রিত্বের জায়গায় পাবেন। মোদীর মন্ত্রিসভায় বাংলার থেকে কারা থাকবেন সেই নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠছে। আপনারা জানেন আগামীকালই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, এবং তার আগেই বাংলার থেকে কারা থাকছেন সেখানে সেই প্রশ্নই কিন্তু আবার উঠছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাই। জয়ন্তদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোদীর মন্ত্রিসভায় কিন্তু বাংলার হয়তোবা কেউ কেউ পূর্ণমন্ত্রিত্বের পদও পেতে পারেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে জয়ন্তদা, কারা কারা সেই পদে থাকতে পারেন? সবার মানে বন্টন হয় এবং দপ্তর বন্টন হয়, তখন কতগুলো সূত্র থাকে। মানে একজন যদি পূর্ণমন্ত্রী কোনো একটা রাজ্য থেকে নেওয়া হয়, তাহলে সেখানে মানে রাজ্য মন্ত্রীদের সংখ্যাটা কমে যায়। যেরকম গতবারে কোনো পূর্ণমন্ত্রী না নিয়ে বেশ কয়েকজন রাজ্যমন্ত্রী হয়েছিলেন। তাতে সুবিধাটা কি হয়, বেশ কয়েকজন রাজ্যমন্ত্রী করলে বিভিন্ন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মানে একটা এলাকা ভিত্তিক প্রতিনিধিত্ব দেওয়া যায় এবং অনেক জনকে খুশি করা যায়। তাতে হয় কি, পূর্ণমন্ত্রীও হলো না, অথচ সংখ্যায় অনেক হলো। এবারে যেটা হয়েছে, পশ্চিম বাংলায় যেহেতু বিজেপির বিপর্যয় হয়েছে, প্রাথমিকভাবে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে তাদেরকে ডেকে দিল্লিতে আলাপ আলোচনাও হয়েছে এবং সেই আলোচনা চলছে। এত তাড়াতাড়ি তো আলোচনাটা শেষ হবে না, ময়না তদন্ত হচ্ছে, পরস্পরের বিরুদ্ধে নানান অভিযোগ জানাচ্ছে। শুভেন্দু কতটা দায়ী, নাকি শুভেন্দু আসলে দায়ী নয়, এইরকম নানান রকমের পাল্টা অভিযোগ এসব চলছে। এখানে একটা প্রস্তাব ছিল কাউকেই এক্ষুনি বাংলা থেকে না নেওয়া। যেহেতু ফল ভালো হয়নি বা মানুষ ভোট দেয়নি, তাহলে মন্ত্রী করার কারণটা কি আছে? কিন্তু পাল্টা যুক্তিটা হলো যে যেহেতু 2026-এ মানে বিধানসভা নির্বাচন আসছে এবং সেখানে যদি কাউকে মন্ত্রী না করা হয় এবং এটা যদি একটা মানে উপস্থাপিত হয় যে যেহেতু মানুষ ভোট দেয়নি সেহেতু মন্ত্রী করা হলো না, তাহলে তো সেটা আরো বিরুদ্ধে যেতে পারে এবং সেটা তো বিধানসভা নির্বাচনের সময় আরো হিতে বিপরীত হতে পারে। সুতরাং মন্ত্রী করাটা ভালো। এখন কাকে করা হবে কাকে করা হবে না বলতে গেলে একটা জিনিস হচ্ছে যে এখানে খুব হাই প্রোফাইল লোককে মন্ত্রী করার থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করে, যেমন জয়ন্ত রায় লাটাগুড়ির মানুষ, বেশি বয়স নয়, মানে 60 বছর এখনো হয়নি, এবং সেখানে এবং সেখানে এরকম যাতে আর কেউ জলপাইগুড়ি এবং শিডিউল কাস্ট সিট এরকম একজন কাউকে দেওয়া, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য দক্ষিণবঙ্গ থেকেও একজনকে, এবং সেখানে জিতেছে যেহেতু মতুয়া ভোট নিয়ে শান্তনু ঠাকুর, সেহেতু তাকেও একটা মন্ত্রী করার কথা হচ্ছে। কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি, কারণ প্রধানমন্ত্রী অমিত শাহ এবং নাড্ডা তিনজনে মিলে চূড়ান্ত করবে, বিভিন্ন মতামত আসছে। সুতরাং এখন এটা কালকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে, কাল সকালের মধ্যে। স্বর্ণালী, একদমই জয়ন্তদা, সঙ্গে থাকুন আপনি আমাদের। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আরো প্রশ্ন উঠছে যে হাত বদল কি হবে বঙ্গ বিজেপির রাশ? সুকান্ত মজুমদারের জায়গায় কি ফিরবেন আবারও দিলীপ ঘোষ? দিল্লি বিজেপি অফিসে বাংলা নিয়ে ভাবনা, সুকান্ত না দিলীপ, কার পাশে থাকবেন শুভেন্দু অধিকারী, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বঙ্গ রাজ্য বিজেপি সভাপতি যিনি, অর্থাৎ সুকান্ত মজুমদার, সেখানে কি আবারও আসতে পারেন দিলীপ ঘোষ, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এ বিষয়ে আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যে একদিকে বিজেপির বিপর্যয়, অন্যদিকে দিলীপ ঘোষের একের পর এক অভিযোগ। এই প্রেক্ষাপটে কি বঙ্গ বিজেপির রাশ হাত বদল হতে পারে? এখনো পর্যন্ত কি মনে হচ্ছে? দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছেন যে তিনি যখন সভাপতি ছিলেন তখন কি রেজাল্ট হয়েছে তাকে, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্তত 5টা আসনে যেভাবে পরিবর্তন করানো হয়েছে প্রার্থী, এবং 5টা আসনেই কিন্তু পরাস্ত হয়েছে সেই সব নতুন প্রার্থীরা। সুতরাং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা অভিযোগের তীর এখানে এসে দিল্লিতে আছড়ে পড়েছে। আবার পাল্টা অভিযোগ হচ্ছে, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব তো ঝগড়াটাকে মেটাতে চাইছে, কেন তাদের তো এখন আবার বিধানসভা নির্বাচনের জন্য আসরে নামতে হবে। সেখানে একটা সূত্র হচ্ছে যে, এটা আমি বলছি না যে চূড়ান্ত, এটা একটা আলাপ আলোচনার পর্যায়ে, যে যদি জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়কে না করা হয়, কেননা একই জায়গা থেকে দুজনকে তো এরকম ভাবে করা হয় না, সেখানে জয়ন্ত রায়কে বাদ দিয়ে তাহলে সুকান্ত বাবুকে যদি
রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নিয়ে এসে মন্ত্রী করা হয় এবং সেখানে দিলীপ বাবুকে যদি রাজ্য সভাপতি আবার দেয়া হয়, এবং সেটা আরএসএস এর একটা অংশ তারা চাইছেন ফিরিয়ে আনতে। এবং সেক্ষেত্রে দিলীপ বাবু তাহলে মেদিনীপুরের যে উপনির্বাচন হবে, কেননা জুন মালিয়া মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছেন, তাহলে সেখানে ওনাকে দরকার হলে পরে এমএলএ করেও নিয়ে আসা হতে পারে, তাতে ক্ষোভ নিরসনও হবে। এবং শুভেন্দুকে কিছু করতে হচ্ছে না, তার কারণ শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ যাই থাক, শুভেন্দু তো আর রাজ্য সভাপতি নন, শুভেন্দু তো বিরোধী দলনেতা, এবং সেখানে তো এখন কোনো উপনির্বাচনও হচ্ছে না, উনি তো বিধানসভার বিরোধী দলনেতার পদটা 2026 অব্দি তো তিনি থাকছেনই। সুতরাং কিন্তু হ্যাঁ, কতটা ক্ষমতা তাকে দেয়া হবে, কতটা ক্ষমতা দিলীপ ঘোষকে দেওয়া হবে, যেটা এবারের মানে লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী ওয়াজ দ্য সিঙ্গেল উইন্ডো অফ দ্যাট, সেই জিনিসটা হবে, নাকি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে এসে একটা দ্বৈত শাসন অর্থাৎ শুভেন্দু এবং দিলীপের মধ্যে বসিয়ে দুজনকে নিয়ে। এখন এগুলো মানে অনেক মাইক্রো ম্যানেজমেন্ট আছে, এগুলো এত তাড়াহুড়ো করে বিজেপি শীর্ষ নেতৃত্ব করতে চাইছে না, তার একটা অন্য কারণ আছে, সেটা হচ্ছে তারা কিন্তু এখন মাথার ঘাম মানে তাদের পায়ে ফেলছেন কেন্দ্রে এনডিএ সরকার তৈরি করতে। সেখানে এখন রেল মন্ত্রক নীতিশ চাইছে, স্পিকারের পদ তেলেগু দেশম চাইছে, তাদের কাছে কিন্তু এখন পশ্চিমবঙ্গের মন্ত্রী করার থেকেও অনেক বেশি জরুরি হচ্ছে কালকের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, এবং সেখানে কে কে কি দপ্তর পাবে, এমনকি মানে অর্থমন্ত্রীর পদ পর্যন্ত চাইছে। সুতরাং সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। সুতরাং এখন পশ্চিমবঙ্গের সাংগঠনিক পরিবর্তন হবেই, এবং সেখানে কিন্তু মানে যারা ভারপ্রাপ্ত প্রভারী তাদেরকেও পরিবর্তন করার কথা হচ্ছে, এবং আরএসএস কে আরো বেশি ইনভলভ করার কথা হচ্ছে, কারণ আরএসএস তো এবারে সেভাবে ইনভলভ হয়নি। সুতরাং এগুলো অনেক বেশি রকমের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সেটা আগে কালকের রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণে এগুলো মানে আগে ঠিক করে নেওয়া হবে। সুতরাং মন্ত্রী হয়ে যাবে, দপ্তরটা কি হবে না হবে সেটা কিন্তু পরে নোটিফিকেশন হয় রাষ্ট্রপতি ভবন থেকে, আগে কিন্তু শপথ গ্রহণটা হয়ে যায়। সুতরাং কে কে মন্ত্রী হবে সেটা আগে ঠিক হয়ে যাবে। রাজ্য সভাপতির যে পরিবর্তনটা যদি হয় সেটা হবে মন্ত্রিসভা গঠনের পর। সুতরাং এগুলো এখন আমাদের অপেক্ষা করতে হবে, মানে দেখতে হবে স্বর্ণালী। একদমই জয়ন্তদা, সেক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসছে অবশ্যই, যে এই যে বঙ্গ বিজেপির ভরাডুবি, সেখানে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যেকার যে দ্বন্দ্ব তা বারবার স্পষ্ট হয়ে উঠছে, তা বলা যায় দিলীপ ঘোষের যে মন্তব্যে বারবার স্পষ্ট হচ্ছে। সেখানে সামনেই আমরা জানি বিধানসভা উপনির্বাচন রয়েছে একাধিক কেন্দ্রে, সেখানেও অবশ্যই বিজেপি নিশ্চয়ই তাদের প্রার্থী দেবে, সেখানেও কি তাহলে এই যে দ্বন্দ্ব তা কি প্রভাবিত করবে? নিশ্চয়ই করবে, কারণ এই উপনির্বাচনগুলো অনেকগুলো আসনে আছে, বেশ কিছু সংরক্ষিত আসন আছে, এবং বেশ কিছু মানে মানিকতলা থেকে শুরু করে নৈহাটি এরকম অনেকগুলো আসন খালি হয়েছে। এখন সেগুলো যেগুলো হবে তাও প্রায় 5-6টা তো হবেই, প্লাস তারপরে কতগুলো এসসি রয়েছে। এখন সেগুলো আমার নিজের মনে হয়, আমার ভুল হতে পারে, কিন্তু এটা তো অনুমান, এটা তো কোনো তো খবর বলছি না, সেটা হচ্ছে যে মমতা সরকার এবং দল তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা নিশ্চয়ই চাইবেন যে এই যে টাটকা যে একটা তৃণমূলের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে একটা ঝড় দেখা গেল এবারে মানে লোকসভা নির্বাচনে, সেইটা মানে সবার উপনির্বাচনগুলোতে সেই মুডটা, সেই আবহটা থাকতে থাকতে উপনির্বাচনটা করে ফেলা। সুতরাং খুব তাড়াতাড়ি করতে চাইবে, এবং মানে ঘর গোছানোর আগেই যাতে করে ফেলতে পারে। এখন সেইটা কতটা বিজেপি এই এত অল্প সময়ের মধ্যে পারবে, কেননা মানিকতলা, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, তালডাংরা যেগুলো রিজার্ভ সিট মানে সংরক্ষিত আসন, এখন এই এতগুলো জায়গায় প্রার্থী দেওয়া, সেটাও কিন্তু বিজেপিকে সাংগঠনিক পরিবর্তন না করে এখন প্রার্থী করতে গেলে সেটা তো এখনো তো এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত বাবুর যে জমানা, তাতে অবশ্য কোনো এককভাবে এখন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারোর থাকবে না, এবং দিল্লি এখন অনেক বেশি নজরদারি করতে শুরু করবে, এবং যাতে আর কি ক্রস চেক করা যে এগুলো কাকে করা হচ্ছে, তারা জিততে পারবে কিনা। কেননা একটা জিনিস খুব পরিষ্কার, যে রাজ্য নেতৃত্বের যে বিশ্বাসযোগ্যতা, তারা যে ধরনের প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরেছিল, সেটা কিন্তু একদম 20 বাও জলে চলে গেছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রেও ভালো ফল হয়নি, যেহেতু অযোধ্যার আসন হেরে গেছে, প্রধানমন্ত্রী নিজের মানে বারাণসী আসনে ভোট কমে গেছে, সেই কারণে তারা রাজ্য নেতৃত্বের ওপরে যে একটা আঘাত আনা, সেটারও মানে তাদের পরিস্থিতি নেই। সুতরাং এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে বিধানসভা উপনির্বাচনগুলো সেরে নেওয়া, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা রণকৌশল হতে পারে।
এখন কিভাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব এখন রাজ্য নেতৃত্বকে সামলাবে, সেটা কালকে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আরো চিত্রটা স্পষ্ট হবে। স্বর্ণালী, একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে জয়ন্ত দা। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল।